নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছে আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ তফেল বিবক্কোয়াব। আগের ভিডিওতে আপনারা দেখেই নিয়েছেন যে আমি এখন আমার নতুন বাড়িতে শিফট করে গেছি, যেটা হচ্ছে নিউ টাউনে। নিউ টাউনের নতুন বাড়িতে এটা আমার প্রথম বুক রিভিউ ভিডিও। এর আগেটা তো একটা বুকশেলফ ট্যুর ভিডিও ছিল, এবং আমি ভাবলাম যে এমন একটা বই দিয়ে আমার লং ফর্ম রিভিউ গুলো আবার শুরু করব, যে বইটা একদিক দিয়ে বলা যেতে পারে একটা আইকনিক বই বা একটা পাথ ব্রেকিং বই। সেই বইটা হলো, আপনারা তো থাম্বনেল দেখেই নিয়েছেন, সেই বইটা হচ্ছে অর্ক চক্রবর্তীর লেখা এই বইটি। বইটির নাম চন্দ্রগ্রাসী। এটা প্রকাশ করেছে বুকলুক, এবং এই মুদ্রিত মূল্য হচ্ছে 380 টাকা। এই বইটি আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকেই সংগ্রহ করেছিলাম, কিন্তু পড়া অনেক পরে হয়েছে, বুঝতেই পারছেন। বইটা সম্পর্কে অনেক পজিটিভ রিভিউ বেরিয়েছে, একটা দুটো নেগেটিভ রিভিউ আমি পেয়েছি যদিও। তো আমার ব্যক্তিগতভাবে বইটা কেমন লেগেছে, এক কথা যদি বলতে হয় তাহলে আমার এই বইটা খুব রিলেটেবল মনে হয়েছে। অনেকগুলো কারণ রয়েছে, সেগুলোতে আমি আস্তে আস্তে আসবো। আগে বইটির টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। বইটি এরকম দেখতে পাচ্ছি। প্রচ্ছদটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এই প্রচ্ছদটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ, ভীষণ সিগনিফিকেন্ট, মানে গোয়িং উইথ দ্য ফ্লো অফ দ্য স্টোরি। এখানে দেখবেন দুটো নেকড়ে বাঘ রয়েছে। আমি এখানে দেখিয়ে দেবো এমনিতে। এখানে একটা মথ রয়েছে, একটা কৌটো রয়েছে। তো টিপিক্যাল ভ্যাম্পায়ার রিলেটেড বইয়ের যেমন কভার হওয়া উচিত, এটা কিন্তু ঠিক তেমন কভার নয়। তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা অন্যরকম ভ্যাম্পায়ার উপন্যাস। হ্যাঁ, এটা বলে রাখি যে এই বইটিকে বলা হচ্ছে যে বাংলায় লেখা প্রথম ভ্যাম্পায়ারদের নিয়ে ডেডিকেটেড একটি উপন্যাস, মানে ইন্ডিজেনাস উপন্যাস। এর আগে আমরা শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় ইটি বলে একটি উপন্যাস পড়েছি। সেই উপন্যাসটি কিন্তু কারমিলা থেকে অনেকটাই অ্যাডপ্টেড ছিল, কিন্তু এটা কিন্তু একটা ইন্ডিজেনাস, একটা অরিজিনাল ভাবনা থেকে এই উপন্যাসটি লেখা হয়েছে। এর প্রচ্ছদ করেছেন একতা ক্রিয়েটিভ টেলস। একতা ক্রিয়েটিভ টেলস আপনারা হয়তো অনেকেই জানেন, তারা সিনেমার জন্য পাবলিসিটি ডিজাইন করেন মূলত, এবং বেশ কিছু প্রকাশনার জন্য তারা এখন প্রচ্ছদ ডিজাইন করছেন, এবং এই প্রচ্ছদটা দুর্দান্ত হয়েছে, আমি আগেই বললাম। এর অলঙ্করণ করেছেন রনি বাসু। বইটিতে বেশ কিছু অলঙ্করণ আছে, আমি অলঙ্করণ একটা দুটো দেখিয়ে দিতে চাই। এটা দেখুন, বেশ ভয়ানক একটি অলঙ্করণ। রনি বসু বেশ ভালো আঁকেন, আমি আগেও অন্যান্য জায়গায় ওনার আঁকা দেখেছি। আরেকটা অলঙ্করণ যদি দেখায়, এই যে এই অলঙ্করণটাও দুর্দান্ত। আমার একটি খুব পছন্দের অলঙ্করণ এখানে, যেখানে এটা একটা 3D এফেক্ট দিচ্ছে বলতে পারেন, বা 3D বা পার্সপেক্টিভ একটা এফেক্ট দিচ্ছে, সেটা হচ্ছে এই অলঙ্করণটি। এটা আমার দুর্দান্ত লেগেছে। পৃষ্ঠার কোয়ালিটি ভীষণ ভালো, একটু মোটা কোয়ালিটির পৃষ্ঠা, যেটা এটাকে একটা আলাদা এলিগেন্স দিয়েছে। এখানে এর সঙ্গে আমি কয়েকটা এরকম বুক মার্ক পেয়েছি। বুকমার্ক গুলো ভীষণ সুন্দর, এই একটা, এই একটা, এবং এই একটা। এই বুকমার্ক গুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে লেখক পরিচিতি দেয়া রয়েছে। অর্ক চক্রবর্তীর জন্ম 10ই মার্চ 1989 কল্যাণী শহরে। ইনি বেসিক্যালি, এনার একটা ইন্টারভিউ আমি 2025 সালের বইমেলায় নিয়েছিলাম, যখন ওনার প্রথম বই বেরিয়েছিল। আমার ছোট্ট বাইক নিয়েছিলাম, ইন্টারভিউ বলা ঠিক হবে না, বাইক নিয়েছিলাম। তো সেখান থেকে আমি জানতে পেরেছিলাম যে উনি অ্যাকচুয়ালি একজন ফিল্ম স্টুডেন্ট বলা যেতে পারে। উনি এলভি প্রসাদ যে ইনস্টিটিউট আছে চেন্নাইতে, বেশ ফেমাস, সেখান থেকে উনি এডিটিং এ ডিপ্লোমা করেছেন, এবং তিগ্মাংশু ধুলিয়ার হাত থেকে, ইজ এ গ্রেট ডিরেক্টর, সবাই জানেন আপনারা, তিগ্মাংশু ধুলিয়ার হাত থেকে উনি বেস্ট এডিটরের পুরস্কার পেয়েছেন। এছাড়া উনি শর্ট ফিল্মও বানিয়েছেন। তো এই জন্য ওনার গল্পের মধ্যে আমার মনে হয়েছে একটা সিনেমাটিক অ্যাপ্রোচ আছে, যেটা আমি আস্তে আস্তে আরো যখন রিভিউ এর ডেপথে ঢুকবো এটা নিয়ে আলোচনা করব। এবার ছোট করে যদি বলি গল্পটা কি নিয়ে, তাহলে বলবো যে গল্পটা সবচেয়ে বড় বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার, সেটা হচ্ছে একটি শহর বা একটি উপনগরী বলতে পারে, একটা প্ল্যান টাউনশিপ, নবনীল নগর। এবং এই নবনীল নগর মানে
একটা 90-এর দশক এবং 70-এর দশকের মধ্যেই শহরটার মধ্যে চেঞ্জ ঘটছে, মানুষের পারসেপশন বলতে পারেন, শহরের সারাউন্ডিং, শহরের ইকোনমি, সবকিছু মধ্যে যে চেঞ্জ ঘটছে সেটা একটা অনুঘটকের কাজ করছে এই উপন্যাসে, মানে একটা ক্যাটালিস্টের কাজ করছে। তো এই শহরটা একটা বড় ক্যারেক্টার। তো এই শহরে একটি ছেলে, তার নাম সার্থক, সে বেশ অ্যাবিউসিভ প্যারেন্টিং এর শিকার। মানে সে টিনেজার হয়েছে, কিন্তু তাকে দাড়ি খুব কাটতে দেওয়া হয় না, তাকে কার্টুন দেখতে দেওয়া হয় না, তাকে শুধু বলা হয় পড়ো পড়ো পড়ো। আর পড়াশোনার ছেলেটি খুব একটা ভালো নয়, কাজে তার বাবা মার কাছ থেকে তাকে প্রায় মার খেতে হয়। এবং বাবা একজন দুধে ডাকসাইটে পুলিশ অফিসার নবনীল নগরের, তার নাম সুবীর দত্ত। সার্থক একটি জায়গায় টিউশন পড়তে যায়, সেখানে একটি দাদার সঙ্গে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার নাম জনি। তো শহরে হঠাৎ করে কয়েকটি খুন হতে থাকে, যার সঙ্গে 70-এর দশকে এই শহরেই হওয়া একটি খুনের মিল রয়েছে। একটি মৃতদেহ, তার মুন্ডু এবং ধর আলাদা অবস্থায় পাওয়া যায়। তারপর এরকম কয়েকটি ঘটনা ঘটতে থাকে, অনেকে অদৃশ্য হতে থাকে, নির্দেশ হয়ে যেতে থাকে। তো সুবীর দত্ত এর ইনভেস্টিগেশনে নেমে পড়ে, এর পেছনে কি কারণ রয়েছে এবং শহরের কোন অশুভ শক্তির আগমন ঘটেছে, এবং সার্থক, জনি এরা কি পারবে সেই রহস্যের উন্মোচন করতে, নাকি তারাও হারিয়ে যাবে এই অন্ধকারের জগতে। মূলত এই নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে। আমার এই উপন্যাসে কি কি ভালো লেগেছে আর কি কি খারাপ লেগেছে এটা আগে বলি। তো প্রথমে বলে রাখি যে আমার এই উপন্যাসের বেশিরভাগ জিনিসই ভালো লেগেছে, রিলেটেবল মনে হয়েছে। তো রিলেটেবল মনে হওয়া আর দুর্দান্ত লাগা বা খারাপ লাগার মধ্যে একটা পার্থক্য রয়েছে। রিলেটেবল কেন মনে হচ্ছে সেটা আমি বলবো, তবে একটা পার্থক্য রয়েছে সেটা আগে আপনাদের বুঝিয়ে বলা দরকার। রিলেটেবল হওয়া মানে হচ্ছে আমার কিছু জিনিস মনে হচ্ছে যে এগুলো আমার সাথেও ঘটেছে, বা এর যে সারাউন্ডিং, যে সময়কালের কথা লেখক বলেছেন, সেই সময়কালটা দিয়ে আমিও বড় হয়েছি, ওই বয়সেই বড় হয়েছি, সেজন্য নিজেকে অনেকটাই রিলেট করতে পেরেছি। তার মানে এটা নয় যে সেই সেই সময়ে যে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেগুলো প্রত্যেকটাই আমার ভালো লাগছে, নাও হতে পারে সেটা। কেননা গল্পের শুধু সময়কালটাই তো আর উপাদান নয়, আর অনেক উপাদান গল্পের মধ্যে থাকে। তবে মোটের উপর আমার এই উপন্যাসের বেশিরভাগ জিনিসই ভালো লেগেছে। এবং উপন্যাসের প্রথম যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে নবনীল নগর, তাকে যেভাবে একটা ক্যারেক্টার হিসেবে লেখক নিয়ে এসেছেন। এবং লেখক, আমি যেটা বললাম, লেখক পরিচিতিতে দেখতে পেলাম কল্যাণীতে তার জন্ম এবং বেড়ে ওঠা। আমার কল্যাণীতে যাওয়া আসা 90-এর দশক থেকেই রয়েছে। কারণটা হচ্ছে আমার এক দুজন আত্মীয় কল্যাণী শহরেই থাকেন বা থাকতেন, একজন খুব রিসেন্টলি মারা গেছেন অ্যাকচুয়ালি। তো কল্যাণী শহরে আমার যাওয়া আসা রয়েছে, এবং 90-এর দশকের কল্যাণী যেমন ছিল বা কল্যাণীর একটা মেজর অংশ যেমন ছিল, তার সঙ্গে নবনীল নগরের ডেসক্রিপশনটা অনেকটাই মিলে যায়। হয়তো লেখকের অবচেতনে কল্যাণী শহরের সেই 90-এর দশকের চেহারাটা কোথাও একটা কাজ করেছে। মানে কল্যাণী শহরটা 90-এর শেষ দিক অব্দি একটা মনে হতো একটা আনফিনিশ শহর, যে একটা বিশাল বড় উপনগরী হয়তো হতে পারতো, যেটা সল্টলেক নিউটাউনকেও হয়তো টেক্কার দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু সামহাও শহরটা একটা মানে জায়গায় গিয়ে থমকে গেছে। ঠিক আছে, মানে শহরটা একটা জায়গায় গিয়ে থমকে গেছে, এবং কিছু কিছু জায়গা ভীষণ নির্জন হয়ে যায় সূর্যাস্তের পর। তো এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে মানে শহরের এই ক্যারেক্টারটাকে আর কি লেখক ভীষণ সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে এসেছে। দ্বিতীয় যে জিনিসটা আমার এখানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে 90-এর দশকের, আমি তো 70-এর দশকে জন্মাইনি, বড় হইনি, 80-এর দশকে জন্মেছি, 90-এর দশকে বড় হয়েছি বলা যেতে পারে। তো ওই 90-এর দশকে টিনেজার্স, তাদের মনস্তত্ত্ব, তাদের মানসিকতা, বা ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা যারা পড়েছি তাদের মানসিকতাটা ভীষণ পারফেক্টলি উনি তুলে ধরেছেন। এবং মানে
মা বাবার শাসনটা কখনো কখনো যে শেকড়ের কাজ করে সেটাও খুব নির্ভীক ভাবেই তিনি তুলে ধরেছেন। যে যারা যারা মানে পারপেট্রেটার, মানে যারা এই শাসনটা করছেন তারা যে খুব খারাপ মানুষ তা নয়, কিন্তু তারা মনে করেন যে ওই স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড আর কি, মানে বাচ্চাকে ছেড়ে দিলেই সে বিগড়ে যাবে। তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে কভার করা হয়েছে বা ডিল করা হয়েছে। এই ধরনের বিষয়বস্তু ডিল করা কিন্তু খুব সহজ কাজ নয়, কিন্তু লেখক সেটা করে দেখিয়েছে, তার জন্য ওনাকে একটা সাধুবাদ জানাতেই হবে। তৃতীয় যে জিনিসটা ভালো লেগেছে আমার এখানে, যে এখানে আরেকটা জায়গায় লেখক চরম সাহসিকতার পরিচয় দিয়েছেন। এখানে একটি সমকামী সম্পর্কের কথা বলা আছে, এবং কাদের মধ্যে সেগুলো আমি এখানে বলে স্পয়লার দিতে চাই না। তো এই সমকামী সম্পর্কটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই উপন্যাসের ন্যারেটিভে, কিন্তু সেই সম্পর্কটাকে মানে কোনোভাবে অশ্লীলভাবে দেখানো হয়নি, বা সুরসুরি দেওয়ার জন্য বা টিটিলেট করার জন্য সেটা অবতারণা করা হয়নি। কারণ আমি দুর্ভাগ্যবশত দেখেছি বেশ কিছু উপন্যাসে এখন কি হচ্ছে যে এই ধরনের সম্পর্ককে খুব ঠুসে দেয়া হচ্ছে, মানে ন্যারেটিভের সঙ্গে হয়তো সম্পর্কিত নয় কিন্তু আননেসেসারিলি সেটাকে ইনক্লুড করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু সেটা নয়, এখানে গল্পের বুননের সঙ্গে এই এই সম্পর্কটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে যায় আর কি কোথাও না কোথাও গিয়ে, এবং মানে সেটা আমাদের মধ্যে যারা হয়তো আমাদের ওরিয়েন্টেশন হয়তো সেরকম নয়, আমাদের মধ্যেও সিম্প্যাথি এমপ্যাথি এই ভাবনাগুলোর উদ্রেক ঘটায়। তো এটা একটা তো অত্যন্ত বড় পজিটিভ পয়েন্ট এই উপন্যাসের ক্ষেত্রে। এই উপন্যাসে আরেকটা জিনিসও আছে জানেন, সেটা হচ্ছে এই উপন্যাসে প্রোটাগনিস্ট আছে, অ্যান্টাগনিস্ট আছে। এই উপন্যাসে যে অ্যান্টাগনিস্ট, তার জন্য আপনার কোথাও না কোথাও খারাপ লাগবে। সেই অ্যান্টাগনিস্ট কোথাও না কোথাও যেন ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, মানে মানে ঘটনা চক্রে সে এরকম হয়ে গেছে। তার এরকম হওয়া কিন্তু উচিত ছিল না বা বাঞ্ছনীয় ছিল না, কিন্তু সে ঘটনা চক্রে এরকম হয়ে গেছে। তাই জন্য তার জন্য আপনার ঘৃণা হবে, বিমর্ষা হবে, কিন্তু কোথাও না কোথাও কিন্তু খারাপ লাগবে। এই যে মিক্সড ফিলিং হওয়া, এটা দেখায় যে এই চরিত্রগুলো, বিশেষ করে অ্যান্টাগনিস্টের চরিত্রটা প্রচন্ড মাল্টি ডাইমেনশনাল। এটা আমার খুব ভালো লেগেছে। এই বইয়ের টাইম লাইনে অনায়াস বিচরণ ঘটেছে, মানে টাইম লাইনের শিফটটা খুব অনায়াস হয়েছে, খুব দ্রুততার সঙ্গে হয়েছে, এবং কোথাও মানে কোথাওই মনে হয়নি যে কনফিউশন সৃষ্টি হচ্ছে। মানে অনেক সময় হয়তো টাইম লাইন থেকে একটা টাইম লাইন থেকে একটা টাইম লাইনে যাওয়ার সময় মনে হচ্ছে আচ্ছা এটা কোন দশকে ঘটছে, কোথায় ঘটছে, মানে হয়তো উপরে লেখা আছে, হেডিংটা পড়েছি, তাও একটা কনফিউশন হতে থাকে। এটা কিন্তু এখানে একদমই নেই। তো এই জিনিসগুলো তো উপন্যাসে খুবই ভালো। আর এটা যেহেতু একটা হরর উপন্যাস বা ভ্যাম্পায়ার উপন্যাস বলে প্রজেক্ট করা হচ্ছে, সত্যি এটা একটা ভ্যাম্পায়ার নভেলই বলা যেতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু আরো অনেক উপাদান রয়েছে। এটার মধ্যে কিন্তু একটা বায়ো হরর বা বায়ো থ্রিলারের উপাদান রয়েছে। কিভাবে রয়েছে সেটা আমি একদমই বলবো না, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে, কিন্তু রয়েছে। এবং সেই পার্টটা ভীষণ অথেন্টিসিটির সঙ্গে লেখক আমাদের সামনে উপস্থাপিত করেছেন। তো সেটার জন্য লেখককে একটা বাহবা জানাতেই হয়। বিষয়বস্তু নির্বাচনের জন্য প্রকাশককেও সাধুবাদ জানাতে হয়। বুকলুক প্রকাশক অপেক্ষাকৃতভাবে নতুন প্রকাশক, তারা এরকম একটা প্রজেক্টে হাত দিয়েছে, তার জন্য তাদের একটা কুর্নিশ অবশ্যই প্রাপ্য। এই উপন্যাসে আরেকটা জিনিস বলতেই হবে আমাকে, এই উপন্যাসে কোথাও না কোথাও একটা ইনভেস্টিগেটিভ থ্রিলারের অ্যাঙ্গেল রয়েছে। সেই থ্রিলারের অ্যাঙ্গেলটা কিন্তু বেশ সুন্দরভাবে এসছে, মানে অন্যান্য ফ্যাক্টরগুলোকে ডিস্টার্ব না করেই এসেছে, এবং শেষ অবধি এই থ্রিলারের অ্যাঙ্গেল মানে এই ইনভেস্টিগেশনের অ্যাঙ্গেলটা বেশ সিমলেসলি যায়। যদিও পুলিশ ইনভেস্টিগেশনে খুব বেশি ডিটেল আমরা এখানে পাই না, কিন্তু ওই মানে ডিডাকশন বা ওই রহস্য ভেদের যে ব্যাপারটা, সেটা আমার খুব ভালো লেগেছে এই উপন্যাসে। এবার আমি আসি এই উপন্যাসের কোন দু তিনটি জিনিস আমার ততটা ভালো লাগেনি বা খারাপই লেগেছে বলবো। এই উপন্যাসে
কিছু চরিত্র তারা কোথাও না কোথাও একমাত্রিক আর কি। আমি প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্টের কথা বলছি না, তার বাইরে এখানে প্রচুর চরিত্র রয়েছে। যেমন একটা কনস্টেবল রয়েছে, সেই কনস্টেবলের চরিত্রে কোনো ডাইমেনশন নেই, মানে এরকম চরিত্র আমরা প্রচুর ওয়েব সিরিজে দেখেছি, প্রচুর সিনেমায় দেখেছি, ঠিক আছে। তো এই চরিত্রগুলোর মধ্যে একটু ডাইমেনশন আনাই যেতে পারে, তাদের পৃষ্ঠার সংখ্যা হয়তো অল্প বাড়তো, খুব বেশি ক্ষতি হতো বলে আমার মনে হয় না। এই উপন্যাসে আরেকটা জিনিস হচ্ছে যে জীবন হালদার বলে একটা ক্যারেক্টার আছে। ক্যারেক্টারটা শুরুর দিকে মানে মনে হয় যে ক্যারেক্টারটা একটা মেজর জায়গা নেবে পুরো উপন্যাসে, কিন্তু পরের দিকে ক্যারেক্টারটা আস্তে 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 একটা মাইনর ক্যারেক্টার হয়ে যায়। সেটা আমার মানে যেহেতু আমি ক্যারেক্টারটার সঙ্গে রিলেট করতে শুরু করে দিয়েছিলাম, চরিত্রটা ডাইমেনশনটা বড় বলে এক্সপেক্ট করতে শুরু করেছিলাম, তাই জন্য আমার একটা আশা ভঙ্গ বা মোহভঙ্গ হয়েছে বলা যেতে পারে। তো আছে, চরিত্রটা আছে এবং চরিত্রটি একটি বড় ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব যে নেই তা নয়, কিন্তু আরো একটু বেশি গুরুত্ব থাক সেটা কোথাও না কোথাও আমার মনটা চাইছিল, সেটা হয়নি, সেজন্য সেই ব্যাপারে আমি একটু আশা হতো। এখানে আলমোড়া শহরের মধ্যে কিছু ঘটনা ঘটছে, সেই যে ঘটনাগুলো রয়েছে সেটা খুব খাপছাড়া ভাবে চলে আসে, মানে হঠাৎ করেই চলে আসে, হঠাৎ করেই ঘটনাটা যেন চলে যায়, মানে ঘটনাটা ওই আলমোড়া ঘটনার যে কি গুরুত্ব সেটা আমরা জানতে পারি না। আমি জানি না লেখক এর কোনো সিকুয়েল বা এর কোনো প্রিকুয়েল ভাবছেন কিনা, তাহলে হয়তো ওখানে এই আলমোড়া ঘটনাটাকে আরো সবিস্তারে ডিসকাস করা হবে, কিন্তু ওইটুকু পোর্শন একটু খাপছাড়া ভাবে লেখা বলে আমার মনে হয়েছে। সেই জায়গায় উপন্যাসের বাঁধনিটা একটু শক্তপোক্ত হতে পারতো বলে আমার মনে হয়েছে। তো এই তিনটে জিনিস আমার ততটা ভালো লাগেনি এই উপন্যাসে। আরেকটা জিনিস আছে, সেটা মানে খারাপ লেগেছে বলবো না, কিন্তু আরেকটা জায়গায় একটু খটকার মানে খটকা রয়ে গেছে, যে এখানে একটি চরিত্র রয়েছে বা একটি পরিবার রয়েছে, তো তাদের অরিজিনটা পূর্ববঙ্গে দেখানো হয়েছে। তো তারা মাঝে মাঝে পূর্ববঙ্গের অ্যাকসেন্টে কথা বলছে, মাঝে মাঝে মানে যেটা নিউট্রাল মানে চলিত ভাষা সেটাতে কথা বলছে, বা শুদ্ধ বাংলায় কথা বলছে, প্রমিত বাংলায় কথা বলছে। তো সেটা কিন্তু হয়, সেটা হয় না তা নয়, কিন্তু পরিবারের নিজেদের মধ্যে কথা বলার সময় সেটা হচ্ছে, সেটা কিন্তু হয় না পরিবারের মধ্যে। কিন্তু সাধারণত আমি একটি বাঙাল পরিবারেরই সন্তান, তো আমি আমার আগের জেনারেশনে ওই ভাষাতেই কথা বলা হতো আর কি। তো আমি দেখেছি যে আমার দাদু ঠাকুমা ওই ভাষাটাকে কন্টিনিউই করতেন, বাইরের লোকেদের সঙ্গে হয়তো যখন কথা বলতেন তখন শুদ্ধ বাংলায় প্রমিত বাংলায় কথা বলতেন। তো এই যে এই জিনিসটা একটা খটকা রয়ে গেল, মানে এটা কি মানে হতে পারে, হয়তো আমি আমার বাড়ির কনভারসেশন দিয়ে এটাকে জাজ করছি, সেজন্য এটাকে খটকা হিসেবে রাখছি, ডিমেরিট হিসেবে রাখছি না। তো ওভারঅল চন্দ্রগ্রাসী একটি অত্যন্ত মনোগ্রাহী উপন্যাস, একটি যেটা বললাম পাথ ব্রেকিং উপন্যাস। যারা হররের ভক্ত তারা তো এটা পড়বেন অবশ্যই, যারা হরর ততটা ভালোবাসেন না, যারা সম্পর্কের গল্প চান, যারা একটু ওই টিনেজারদের একটা মানে টিনেজারদেরকে নিয়ে, তাদের ডিলেমা নিয়ে, তাদের দুঃখ কষ্ট নিয়ে উপন্যাস পড়তে চান, তারাও কিন্তু এটা পড়তে পারেন। যারা একটু সাসপেন্স বা রহস্যের ঘেরা উপন্যাস পড়তে চান, গল্প পড়তে চান, তারাও এটা পড়তে পারেন। তো সব দিক দিয়ে এটা একটা অত্যন্ত ভার্সেটাইল উপন্যাস, এবং আমার মনে হয় লেখক অর্ক চক্রবর্তী লম্বা রেসের পড়া। এটা সবে ওনার প্রথম উপন্যাস এবং দ্বিতীয় বই, তাতে তিনি যে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন তাতে আমার বুকটিউবার বন্ধু রক্তিম সরকার ক্রিকেটের অ্যানালজি নিয়ে আসেন, তো আমি এখানে একটা আইপিএল অ্যানালজি নিয়ে আসছি, যে ইনি ইম্প্যাক্ট প্লেয়ার হতে চলেছেন, মানে কোন জনরার ফিল্ডে ইনি হঠাৎ করে নেমে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারেন। তো এই পর্যন্ত ওনার হরর সাহিত্য নিয়ে লেখা পড়েছি, অন্যান্য জনরাতেও উনি কি ধরনের ডিফারেন্ট কাজ করেন, আলাদা রকমের কাজ করেন, সেটা দেখার জন্য মুখিয়ে রইলাম। তো এই ছিল চন্দ্রগ্রাসী নিয়ে আমার বক্তব্য। আশা করি আপনাদের ভালো লেগেছে রিভিউটা। ভালো খারাপ যাই লেগে থাকুক কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন,
এবং চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ। শুভরাত্রি, টাটা।